মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিলেন প্রধান উপদেষ্টা 3 মাসের জন্য শুল্ক স্থগিতের অনুরোধ। শুরু হলো বিনিয়োগ সম্মেলন, নতুন উদ্যোক্তাদের জন্য 900 কোটি টাকার তহবিল গঠনের ঘোষণা। প্রধান উপদেষ্টার চীন থাইল্যান্ড সফর কূটনীতির সফল প্রতিফলন বলছেন বিশেষজ্ঞরা। এবং গাজা ইসরায়েলি বর্বরতার প্রতিবাদ, গ্লোবাল স্ট্রাইক ফর গাজা কর্মসূচির সঙ্গে সংহতি ব্যাপক বিক্ষোভ। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে। দর্শক, সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। মার্কিন শুল্ক পুনর্বিবেচনা চেয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। চিঠিতে 3 মাসের জন্য 37% শুল্ক প্রস্তাব স্থগিত রাখার অনুরোধ জানানো হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ডোনাল্ড ট্রাম্পকে প্রধান উপদেষ্টার চিঠি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। চিঠিতে যুক্তরাষ্ট্রের পণ্য বাংলাদেশের বাজারে প্রবেশে শুল্ক সুবিধা দেওয়ার কথাও বলেছেন ডক্টর ইউনুস। বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল বিনিয়োগ সম্মেলনের প্রথম দিনের প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি। ঢাকায় শুরু হয়েছে 4 দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন। সকালে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত এই সম্মেলনে 40টি দেশের 6 শতাধিক দেশি বিদেশি বিনিয়োগকারী অংশ নিয়েছেন। সম্মেলনের উদ্বোধনী দিনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর জানিয়েছেন, নতুন ও উদ্ভাবনী উদ্যোক্তাদের আর্থিক সহায়তায় বাংলাদেশ ব্যাংক 800 থেকে 900 কোটি টাকার একটি বিশেষ স্টার্টআপ তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে। আনসারুল ইসলামের ক্যামেরায় মেহরাব সুমনের রিপোর্টে দেখুন বিস্তারিত। বিডার আয়োজনে ঢাকায় 4 দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন শুরু হয়েছে সোমবার। সম্মেলনে অংশ নিচ্ছেন যুক্তরাষ্ট্র, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া সহ 40টি দেশের 6 শতাধিক বিনিয়োগকারী। বিদেশি বিনিয়োগকারীরা বলছেন, বাংলাদেশ বিনিয়োগ করার উপযুক্ত স্থান, যেখানে রয়েছে প্রচুর সম্পদ সহ সহজ যোগাযোগ ব্যবস্থা। This summit is a great opportunity for Bangladesh to reopen itself to the world, to especially the Startup Connect. Obviously, from years of engaging with different Bangladesh startups and entrepreneurs, we know there's a lot of potential here, right? A lot of high caliber talent and people and resources. Second time coming to Bangladesh startup events, and we've made 6 investments already in Bangladesh. We are working on a 7th one as we speak. Now we have someone in the team on the ground that is going to be working with us to accelerate our pace of activity. And the reason why we are very bullish about the opportunity here. বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, বিনিয়োগের জটিলতা কমাতে বাংলাদেশ সরকার আগ্রহের সাথে কাজ করছে। There are many things that we could potentially do to help the startup community to spread the message, but my genuine feeling is that that needs to be done in collaboration with startup community, and based on the suggestions and ideas that come up from startup community. The government should always there be to help. The government does have limited resource. The government does have limited bandwidth. এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, বাংলাদেশে বিনিয়োগে কোনো বাধা নেই, বিদেশিরা তাদের বিনিয়োগের লভ্যাংশ নিয়ে যেতে পারবেন। For startups, profit doesn't come in one day. You have to be patient. You have to persevere. You have to keep growing in your sales and other objectives. I really hope that our startup community, our younger people, will not give up even if they fail once or twice. They must continue with their effort. Success will come. সম্মেলনে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ফয়েজ আহমেদ বলেন, বিনিয়োগ সহজ করতে ব্যান্ডউইথের দাম 10% কমানো হয়েছে। মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন, ঢাকা।
চীন থাইল্যান্ড সফরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের অর্জন যেন এক আঞ্চলিক কূটনীতির বিজয়গাথা। রোহিঙ্গা ইস্যুতে চীনের স্পষ্ট সমর্থন কূটনীতিতে বড় সাফল্য, আর ইউনুস মোদির বৈঠক আঞ্চলিক সমঝোতার সম্ভাবনা। এরপরেও নানা মহলে প্রশ্ন আছে, প্রধান উপদেষ্টার এই সফরে কি পেল বাংলাদেশ? এই প্রশ্নের জবাব খুঁজেছেন আমাদের সহকর্মী নূর মোহাম্মদ ভূঁইয়া। ক্যামেরায় ছিলেন শাহিন আলম। চুপেসারে শুরু হলেও শেষটা নিঃসন্দেহে এক কূটনৈতিক জয়গাথা। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের চীন থাইল্যান্ড সফর যেন আঞ্চলিক রাজনৈতিক মোড় ঘুরানোর এক অধ্যায়। এই দুইটি সফরে প্রতিটি মুহূর্তে ছিল পরিকল্পিত, প্রাসঙ্গিক এবং প্রত্যাশার। বেজিংয়ে আলো ঝলমল হলে প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের দীর্ঘ বৈঠক। এটাই সফরের প্রথম ব্রেকিং পয়েন্ট। দ্বিপাক্ষিক বন্ধুত্বের কথা তো হলোই, আলোচনায় উঠে এলো সবচেয়ে স্পর্শকাতর ইস্যুটি রোহিঙ্গা প্রত্যাবর্ষণ। অবিশ্বাসের দেওয়াল ভেঙে দিয়ে চীন জানালো বাংলাদেশের পাশে থাকার কথা। বারবার বলি আসছে, তারা জানে বহুদিন থেকে যে আমাদের স্বাধীনতা, আমাদের নিরাপত্তা হুমকির মুখে ফিরে দিয়েছে গত সরকার। তারা বারবার বিভিন্ন হাতিয়ার সময় তারা বক্তব্য দিয়েছে, কিন্তু সরকার এগুলোকে বুঝেও নেই, আমলেও নেই, কারণ তাদের একমাত্র একদৃষ্টি শুধু একটা দেশের প্রতি ছিল। এটা কিন্তু আমাদের জন্য একটা বড় রিএসুরেন্স বলবো, যে যখন আমরা নিরাপত্তায় ভুগছি একটা বড় দেশের চাপে, সেখানে চায়নার মতো একটা মহাশক্তি আমাদের পাশে আছে। তো এটা কিন্তু বাংলাদেশের জন্য একটা অত্যন্ত, আমি বলবো যে খুব শুভ লক্ষণ, এবং এই ভিজিটটা আমাদের জন্য নানাভাবে সহায়ক হয়েছে। এখানেই থেমে যাননি ডক্টর ইউনুস। থাইল্যান্ডে একান্ত বৈঠকে বসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। সাবেক রাষ্ট্রদূত এস শফিউল্লাহ বলেন, ডক্টর ইউনুস মোদীর বৈঠকে লুকিয়ে রয়েছে আগামী দিনের আঞ্চলিক সমঝোতার সূত্র। মূল কথাগুলো সামনাসামনি বলা হয়েছে। এটা আমি বলবো যে এতে বাংলাদেশের যে সার্বভৌমত্ব, এটা কিন্তু পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে ভারতের কাছে। ভারত এখন থেকে ওইভাবেই আমাদের সাথে সম্পর্ক করতে হবে ভবিষ্যতে, সর্বদা ভিত্তিতে, মানসম্মানের ভিত্তিতে, আমাদের ভৌগোলিক অখণ্ডতা প্রতি সম্মান রেখে কথা বলতে হবে। বিগত 15 বছর ভারতের চোখে চোখ রেখে কথা বলতে পারেনি বাংলাদেশ, এমন আক্ষেপ জানিয়ে সাবেক এই কূটনীতিক বলেন, বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতিফলন ফুটে উঠেছে এই বৈঠকে। যেটা 15 বছর কোনো হাসিনা মোদির সামনে চোখে চোখে এই কথাটা বলতে পারি, সমান পর্যায়ে এই কথাটা বলতে পারেনি, যার পর ইউনুস বলেছেন। তার মানে হলো যে কি, বাংলাদেশ তার অ্যাসার্শন অফ ইটস ওন রাইট, আমাদের সার্বভৌমত্বের যে একটা প্রতিফলন এই মিটিং এসে প্রকাশিত হয়েছে। 1-to-1 কথা বলেছেন, অন ইকুয়াল টার্মস কথা বলেছেন। বাংলাদেশের নির্বাচন নিয়ে আর কোনো হস্তক্ষেপ করতে পারবে না ভারত, এমন জোরালো আশাবাদ ব্যক্ত করেন এস শফিউল্লাহ। বাংলাদেশ ইলেকশন কীভাবে হবে, কোন কোন পার্টি ইলেকশন আসবে না, সম্পূর্ণ বাংলাদেশ দেখতে। এটা নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে গ্লোবাল স্ট্রাইকস ফর গাজা কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে রাজধানী ঢাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান। তারই অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দিনব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্টে দেখুন বিস্তারিত। কারো হাতে ব্যানার, কারো হাতে ফেস্টুন, চোখে মুখে ছিল অগ্নিঝরা ক্ষোভ। দাবি শুধু একটাই, ফিলিস্তিনিতে গণহত্যা বন্ধের। সকাল থেকে এমন প্রতিবাদী স্লোগানে মুখর ছিল রাজধানীর বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়। ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদে বিশ্বব্যাপী গ্লোবাল স্ট্রাইক ফর গাজা কর্মসূচির অংশ হিসাবে শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে। আমাদের অবস্থান একদমই ক্লিয়ার, সেটা হচ্ছে we are in the support of humanity, আর আপনি যদি হিউম্যানিটিকে সাপোর্ট করেন, আপনি অবশ্যই ফিলিস্তিনকে সাপোর্ট জানাবেন। মুসলিম কান্ট্রি হিসেবে অবশ্যই আমাদের উচিত, কিন্তু মুসলিম কান্ট্রি না, একদম মানবিক দিক থেকে উচিত আমাদের সবাইকে এগিয়ে চলে আসা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ করে শিক্ষার্থী ও সাধারণ মানুষ। ইসরায়েলি বর্বরতা বন্ধ হোক। আমি আমার প্রতিষ্ঠান থেকে ইসরায়েলি সকল পণ্য বয়কট করেছি, সকল ব্যবসায়ীদেরকে বলবো আপনারাও বয়কট করুন। এরকম ছোট ছোট বাচ্চারা প্যালেস্টাইনে অনেক কষ্টে আছে, তাদেরকে হত্যা করা হচ্ছে, যাতে এগুলা সব বন্ধ হোক। আল্লাহ যেন ওদের উপরে কঠোর আযাব নাজিল করে। এই বর্বরতা রুখে সবাই সবার জায়গা থেকে প্রতিবাদ করুন। নাম্বার 2 হচ্ছে আগামীকালকে এই রাজু ভাস্কর্যের পাদদেশে 3:30টা থেকে মার্চ
মার্চ ফর প্যালেস্টাইন মুভমেন্ট হবে, সেখানে বাঙালি যত জনতা আছে ঢাকার মধ্যে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা কামনা করি। ইসরায়েলের যে যুদ্ধটা চলছে সেই যুদ্ধটা যেন খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, কারণ আমরা এতটাই ভেঙে পড়েছি তাদের এই অবস্থা দেখে আমরা মানে কোনো মতে আমরা মেনে নিতে পারছি না। সকাল থেকে ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, ইডেন কলেজ ও ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এই বিক্ষোভ করে। আমরা বাংলাদেশি স্টুডেন্ট উই স্ট্যান্ড ফর হিউম্যানিটি, আমরা বাংলাদেশি স্টুডেন্ট উই স্ট্যান্ড ফর হিউম্যানিটি। আমরা কখনো কোনো অন্যায় মেনে নেইনি, আমরা মেনে নিব না। যারা সব সময় শান্তির বাণী বলে আসে তারা পিছনে পিছনে এই ইসরায়েলকে, এই টেররিস্ট ইসরায়েলকে সহায়তা করে। এ সময় গণহত্যা বন্ধ ও ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দেন শিক্ষার্থীরা। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। র্যাবের সাবেক ডিজি বেনজির আহমেদের আক্রোশে নিঃস্ব হতে বসেছে 160টি পরিবার। রাজধানীর পল্লবীর বাউনিয়া মৌজার 14 একরের বেশি জায়গায় র্যাব হেডকোয়ার্টার ও আবাসন প্রতিষ্ঠার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে ব্যক্তি মালিকানার জায়গা অধিগ্রহণ করার পায়তারা করছে একটি মহল। ভুক্তভোগীদের অভিযোগ, পাশে শত শত বিঘা খাস জায়গা থাকার পরও জীবনের শেষ সম্বল কেড়ে নেয়ার এই হীন প্রচেষ্টা হচ্ছে। জমি অধিগ্রহণের বিষয়টি বাতিল না করলে আত্মহত্যার হুমকি দিয়েছেন ভুক্তভোগী মালিকরা। সোহাগ মিয়ার ক্যামেরায় রিপোর্ট করছেন মণ্ডলে নাম। কষ্ট করে বিদেশ থাকাকালীন প্রবাসে আমি চাকরি করছি, সেই টাকা দিয়ে আমি এই জমিটা কিনছি। 3 কাঠা জমি বেশি না, অল্প একটা জমি আমাদের রক্ত পানি করা পয়সা দিয়ে আমরা কিনছি, অনেক কষ্ট করছি। আজকে নিয়ে যাচ্ছে র্যাব। কেন নিয়ে যাবে আমাদের জমি? 2005 সালে রাজধানীর পল্লবীর বাউনিয়া মৌজায় 160 জন ক্রেতা সাগুপ্তা হাউজিংয়ের কাছ থেকে কিস্তি আকারে 3 কাঠা ও 5 কাঠা করে প্লট কেনেন। এর মধ্যে প্রায় 80 জনের বেশি জমির মালিক প্রবাসী থাকেন। খাস জমি থাকার পরও তৎকালীন র্যাবের ডিজি বেনজিরের চোখ পড়ে ব্যক্তি মালিকানা জমির উপর। র্যাব 4-এর হেডকোয়ার্টার ও আবাসনের জন্য 14 একরের বেশি জমি অধিগ্রহণের পায়তারা করা হয়। সে দফায় ব্যর্থ হলেও আবারও তৎপর হয়ে উঠেছে একটি মহল। প্রতিদিন আসি, যাই, সেই ডিসি অফিসে গেছি, সেই সিলেন্টে গেছি, আজকে কালকে। কি ধরনের ব্যাপার? আমরা কি এই দেশের নাগরিক না? 60 ঊর্ধ্ব লিয়াকত খান জীবিকার তাগিদে জীবনের অর্ধেক সময় পার করেছে বাহরাইনে। ক্যান্সারে আক্রান্ত স্ত্রী নূরনাহার ও 2 ছেলেকে নিয়ে বসবাস করছেন পল্লবীতে। জীবনের শেষ সম্বলটুকু বেদখল হওয়ার আশঙ্কায় আবেগে আপ্লুত হয়ে পড়েন তিনি। লিয়াকতের মতো আরও অনেকে আছেন এমন আশঙ্কায়। এটা আমাদের সম্পত্তি, আমরা ভোগ করব, আমরা র্যাবকে দিব কেন? র্যাব যদি নেওয়ার হয় বা ওই আমাদের পাশেই তো সরকারি জমি আছে, এটা নেই। ডক্টর ইউনূসের কাছে আমাদের আকুল আবেদন, আমাদের এই ফ্লট যেন, আমাদের জমি যেন আমাদেরকে ফিরিয়ে দেওয়া হয়। অন্যায়ভাবে র্যাব এসে বা কেউ এসে আমাদের নিয়ে যেতে চায়, নিয়ে যায়, তাহলে আমরা কি করব বলেন? কিছু বলার নেই। রাষ্ট্রের কাছে আমাদের এই জন্য দাবি যে আমাদের জমি আমাদেরকে ঠিকমতো ফিরিয়ে দেওয়া হোক। 1 টুকরা জমি কিনছি, 3 কাঠা জমির উপর আমি বসবাস করব। আমি যতদিন বেঁচে আছি ততদিন থাকবো, আমার সন্তানরা এদের উপর স্বপ্ন দেখে। তাহলে রাষ্ট্রীয় বাহিনী আমাদের উপর কেন এই জুলুম করবে? ভুক্তভোগীদের অভিযোগ, পাশে শত শত বিঘা খাস জমি থাকার পরও তাদের কষ্টার্জিত অর্থে কেনা জমি দখলের চেষ্টা হচ্ছে। যদি জীবনের শেষ সম্বলটুকু কেড়ে নেওয়া হয় তাহলে আত্মহত্যা করার হুমকিও দেন কেউ কেউ। এটা এই করতে কার্যকর না করে, যদি করে সেটা অন্য জায়গায় করুক, কিন্তু আমাদের সর্বশেষ দিয়ে আমরা এখানে আমাদের জায়গা নিয়েছি সাগুপ্তার থেকে, সেই জায়গায় কেন তারা অধিগ্রহণের পাগল হয়ে গেল? বেনজির তৎকালীন র্যাবের মহাপরিচালক এই কাজটা করিয়েছে তার হীন স্বার্থ চরিতার্থ করার জন্য, যেটা আমরা পরে জানতে পেরেছি যে এখানে কয়েক কোটি টাকার একটা প্যাকেজ প্রোগ্রাম ছিল। তা আমরা চাই আমাদের এই শেষ সম্বল আমাদের এখানেই থাকবে, আমরা এখানে বাড়ি করব, ছেলে মেয়েরা বসবাস করবে, আর এটা যদি চলে যায় আমাদের আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় নাই। মানবিক দিক বিবেচনা করে সুবিচার পাওয়ার জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগীরা। মণ্ডলে নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। অন্তর্বর্তী সরকারকে বিলম্ব না করে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, নির্বাচনের মাধ্যমে জনগণের সরকারই একমাত্র রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করতে পারে। দুপুরে রাজধানীর উত্তরা 13 নম্বর সেক্টরে মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমিনুল হক অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের একটি গোষ্ঠী নির্বাচনকে পেছানোর জন্য নানা ইস্যু তৈরির চেষ্টা করছে। বাংলাদেশের
মানুষ দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেখতে চায়। এ সময় তিনি গাজাবাসীর ওপরে ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার নিন্দা জানিয়ে সবাইকে ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানান। এ সময় মহানগর নেতাকর্মী সহ উপস্থিত ছিলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মাহির আলী খান রাতুল। যাদেরকে হত্যা করা হয়েছে আল্লাহ পাক তাদেরকে শহীদি মর্যাদা দান করুক, তাদেরকে জান্নাতবাসী করুক, এই দোয়া করি। এবং আমি যে কথাটি প্রথমেই বলেছি আরেকবার রিপিট করতে চাই, আমরা সকল ইসরায়েলি পণ্য বর্জন করব। সবাই হাত তুলে দেখান আমাকে, সবাই হাত তুলেন। এবারে সারা বাংলার খবর। ঢাকার ধামরাই উপজেলার মাদারপুর এলাকায় কৃষি জমি রক্ষার দাবিতে মিছিল করেছে এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, 3 ফসলি কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে নিয়ে যাচ্ছে একটি মহল। বাধা দিলে করা হয় হামলা। তাই 3 ফসলি থেকে মাটি কাটা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি তাদের। যদিও অভিযুক্তদের দাবি পুকুর খননের জন্য মাটি কাটছেন তারা। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পানি উন্নয়ন বোর্ডের ফিশারি নিয়ে দ্বন্দ্বের জের ধরে প্রতিপক্ষের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। উপজেলার কৃষ্ণপুর গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী আনিস। ভুক্তভোগী জানায়, মামুন, মনির ও গনি প্রধানের নির্দেশে তাদের লোকজন বাড়িতে হামলা চালায়। এ সময় ঘরের আসবাবপত্র ভাঙচুর করে নগদ 2 লাখ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এছাড়া 2 নারীকে মারধর করা হয়। ময়মনসিংহের গফরগাঁওয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করা হয়েছে। ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম আরজু পাগলা থানার নিশুয়ারি ইউনিয়নের পল্টন মোড়ে বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের সাথে নিয়ে 31 দফা সম্বলিত লিফলেট বিতরণ করেন তিনি। উপস্থিত ছিলেন পাগলা থানার বিএনপির নেতা মাহফুজুর রহমান বাচ্চু, মোহাম্মদ সিদ্দিকুর রহমান, একে আজাদ ডালি ও গফরগাঁও উপজেলার প্রেস ক্লাবের আহ্বায়ক আয়নাল ইসলাম সহ অনেকে। গাজায় ইসরায়েলি আগ্রাসন ও নিরীহ ফিলিস্তিনিদের গণহত্যার প্রতিবাদে রাঙামাটির রাজস্থলী ও বাঙ্গালহালিয়াতে বিক্ষোভ মিছিল করা হয়েছে। রাজস্থলী বাজার থেকে ছাত্র সমাজ ও সর্বস্তরের জনগণের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল করা হয়। মিছিলটি উপজেলা ও বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বক্তারা বলেন, গাজায় গণহত্যা হলেও বিশ্ব বিবেক আজ নির্বিকার। সমাবেশে বক্তারা ঐক্যবদ্ধভাবে ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানান। খুলনার ফুলতলা উপজেলার আচরা গিলাতলা ইউনিয়ন বিএনপির কর্মী সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান হয়েছে। উপজেলার আফিল গেটে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আব্দুল সালামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদি। প্রধান বক্তা ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক ইবাদুল হক রুবায়েদ। বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, খানজাহান আলী, থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর সহ অনেকে। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির প্রধান কার্যালয়ে নির্বাহী জোন ও শাখা প্রধানদের মতবিনিময় সভা করেছেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ওমর ফারুক খান। ইসলামী ব্যাংক টাওয়ারে এর আয়োজন করা হয়। ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলতাফ হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মাহমুদুর রহমান। ধন্যবাদ জ্ঞাপন করেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট AKM মাহবুব মোর্শেদ। শেষ করব এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিলেন প্রধান উপদেষ্টা। 3 মাসের জন্য শুল্ক স্থগিতের অনুরোধ।
শুরু হলো বিনিয়োগ সম্মেলন, নতুন উদ্যোক্তাদের জন্য 900 কোটি টাকার তহবিল গঠনের ঘোষণা। প্রধান উপদেষ্টার চীন থাইল্যান্ড সফর কূটনীতির সফল প্রতিফলন বলছেন বিশেষজ্ঞরা। এবং গাজা ইসরায়েলি বর্বরতার প্রতিবাদ, গ্লোবাল স্ট্রাইকস ফর গাজা কর্মসূচির সঙ্গে সংহতি, ব্যাপক বিক্ষোভ। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।